হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারটির একদম শেষে যে টপিকটা রয়েছে বন্য প্রাণী সংরক্ষণ, কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী ও তাদের সংরক্ষণ, এই টপিকটাকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই ভিডিওতে আমরা এই টপিকের ওপরে যে সংক্ষিপ্ত দীর্ঘ প্রশ্নগুলো আসতে পারে, সেটা 2 মার্কস হোক কিংবা 3 মার্কস হোক, কারণ আগেও বলেছি এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন আসবে না। তো আমরা সেই কোয়েশ্চেনগুলো এই টপিক থেকে কি কি আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা হলো, সেটা বলছে মানুষের জীবন কিভাবে খাদ্য, বাসস্থান, পোশাক, জ্বালানি, বাণিজ্যিক উপকরণ এবং ওষুধের জন্য জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। কী ধরনের নির্ভরশীলতা আর কোন ধরনের জীবের ওপর নির্ভরশীল? কী ধরনের নির্ভরশীলতা? খাদ্যের জন্য আমরা কিসের ওপরে নির্ভর করি? ধান, গম, যব, ভুট্টা, ডাল, বিভিন্ন শাকসবজি ও ফল উৎপাদনকারী উদ্ভিদ, মাছ, দুধ ও ডিম উৎপাদনকারী প্রাণী। এই কোয়েশ্চেনটা কিন্তু মুখস্থ করার কিছুই নেই, এটা আমরা অলরেডি জানি। বাসস্থানের জন্য আমরা বাঁশ গাছ, বাঁশ দিয়ে খুঁটি তৈরি হয়। বিভিন্ন ধরনের কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, যেরকম শাল গাছ, সেগুন গাছ, মেহগনি গাছ, গামার গাছ, দেবদারু গাছ, উদাহরণগুলো জাস্ট মনে রাখবে তোমরা। পোশাকের জন্য কার্পাস, এই কার্পাস থেকে সুতো তৈরি হয়। তুলো থেকে সুতো। পাট, শন প্রভৃতি উদ্ভিদ, রেশম মত, রেশমের কাপড়, সিল্ক যেটাকে বলে। জ্বালানি, কাঠ উৎপাদনকারী বিভিন্ন ধরনের গাছপালা, গরু থেকে গোবর পাওয়া যায়, যে গোবরটা আমরা জ্বালানির কাজে ব্যবহার করি। বাণিজ্যিক উপকরণ, যেরকম চা, কফি, রবার প্রভৃতি উদ্ভিদ। মৌমাছি, এখানে মধু পাই। রেশম মত, সিল্ক পাই। ওষুধ, সিঙ্কোনা থেকে আমরা কি পাই? কুইনাইন পাই, যেটা ম্যালেরিয়ার ওষুধ। বাসক থেকে কাশি হলে আমরা খাই। তুলসী শ্বাসকার্য ঠিক রাখে, সর্দি হলে খাই। কালমেঘ, নিম, এইসব উদ্ভিদগুলো। এই কোয়েশ্চেনটাতে তেমন কিছু পড়ার ছিলই না, এটা জাস্ট উদাহরণগুলো তোমরা একবার চোখে দেখে রাখলেই তোমাদের মাথায় থাকবে। তো নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটা বলছে মানুষের কোন কোন আচরণ বন্য প্রাণীর বিপন্নতা বাড়াচ্ছে। মানে মানুষের কী সব আচরণগুলোর জন্য আজকে প্রাণীরা হারিয়ে যেতে বসেছে। মানুষের যে সকল আচরণ বন্যপ্রাণীর বিপন্নতা বাড়াচ্ছে সেগুলি হলো: ইচ্ছে মতো বন কেটে ফেলা, সম্পদের যথেচ্ছ ব্যবহার, বন্যপ্রাণীর বাসস্থান ধ্বংস করা, পরিবেশ দূষণ ঘটানো, শিকার করা, বন্যপ্রাণীর দেহের বিভিন্ন অংশকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা, অন্য দেশ বা জায়গা থেকে অপরিচিত প্রজাতিকে নিয়ে আসা ইত্যাদি। তাছাড়াও মানুষের কার্যকলাপের ফলে ঘটা আবহাওয়ার পরিবর্তন বন্যপ্রাণীর বিপন্নতা বৃদ্ধি করে। এটা আমরা ছোট থেকে এই রিজনগুলো আমরা জানি অলরেডি, তাই না? দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, টিকা লেখো রেড ডাটা বুক। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে। IUCN মনে রাখতে হবে, হ্যাঁ। IUCN এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। নাম তোমাদের এখন মনে রাখতে হবে না, তোমরা জাস্ট মনে রাখবে IUCN এটা একটা সংস্থা, মানে একটা কোম্পানি টাইপের, ঠিক আছে? এরা এই রেড ডেটা বুকটাকে পাবলিশ করে। কি করে? পাবলিশ করে। দ্বারা প্রকাশিত যে বইতে পৃথিবীর বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণীদের সম্পর্কে তথ্য লিপিবদ্ধ থাকে, সেই বইকে রেড ডাটা বুক বলা হয়। তাহলে রেড ডাটা বুকে কি কি থাকে? উদ্ভিদ বা প্রাণীদের সম্পর্কে তথ্য। উদ্ভিদও থাকে, প্রাণীও থাকে। আর কোন উদ্ভিদ প্রাণী? যারা বিপন্ন হয়ে যাচ্ছে বা বিপদগ্রস্ত, এরা বিলুপ্ত হয়ে যাবে কিছুদিন পরে। রেড ডাটা বুকে বিভিন্ন প্রজাতিকে নানান স্তরে বা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো বিলুপ্ত, মানে যেগুলোকে আর দেখাই যাচ্ছে না। বন্য পরিবেশে বিলুপ্ত, মানে বন্য পরিবেশেরা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কোনোভাবে এদেরকে চিড়িয়াখানা বা অন্য কোনো জায়গায় বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। অতি সংকটাপন্নভাবে বিপন্ন, মানে এরা জাস্ট একদম চুলের দড়ির সাহায্যে ওরা টিকে রয়েছে, একটু এদিক থেকে ওদিক হবে ওরা বিলুপ্ত হয়ে যাবে। বিপন্ন, বিপদগ্রস্ত, কম বিপদগ্রস্ত, তথ্য অনুপস্থিত এবং সমীক্ষা হয়নি এমন। এই ক্যাটাগরিগুলো তোমাদের অত না রাখলেও হবে, তোমরা শুধু এইটুকানি মনে রাখবে যে IUCN এই রেড ডেটা বুকটাকে পাবলিশ করে। রেড ডেটা বুকে কি থাকে? উদ্ভিদ এবং প্রাণী সবার সম্পর্কে তথ্য থাকে। কোনগুলো? যারা বিপদগ্রস্ত কিংবা বিপন্ন হতে চলেছে সেই সম্বন্ধে।
নেক্সট কোশ্চেন হলো বিলুপ্ত প্রজাতি কাকে বলে? কৃত্রিম প্রচেষ্টার মাধ্যমে সংরক্ষণের একটা উদাহরণ দাও। যে ধরনের প্রজাতির শেষ প্রাণীটিরও মৃত্যু হয়ে গেছে, মানে আর কেউ নেই, ওরা পুরোপুরি চলে গেছে পৃথিবী ছেড়ে, আর কোনো দিনই একে দেখা যাবে না, তাকে বিলুপ্ত প্রজাতি বলে। যেমন ডোডো পাখি। একটা মরিশাস বলে আইল্যান্ড ছিল, সেখানেই ডোডো পাখি পাওয়া যেত। এখন ডোডো পাখির একটা পাখিও নেই, তারা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, তারা পুরোপুরি পৃথিবী থেকে হারিয়ে গেছে। কৃত্রিম প্রচেষ্টার মাধ্যমে সংরক্ষণের একটা উদাহরণ হলো চিড়িয়াখানা। চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাই তো? তো এটা কি, এটা ন্যাচারাল না কৃত্রিম? কৃত্রিম তো, কারণ মানুষ তৈরি করেছে চিড়িয়াখানাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্য পরিবেশে বিলুপ্ত প্রজাতি কাকে বলে? যে সকল প্রজাতিকে প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায় না, কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে বা বিভিন্ন সংরক্ষণ কেন্দ্রে রেখে যাদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে, তাদের বন্য পরিবেশে বিলুপ্ত প্রজাতি বলা হয়। মানে নেচারে এদেরকে আর দেখা যাচ্ছে না, বাট কোথাও না কোথাও এদেরকে মানুষ নিজেদের প্রচেষ্টায় হোক বা কিছুভাবে হোক বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এদের একটা উদাহরণ হচ্ছে হাওয়াই দারকাক। দারকাক এখন আর নেচারে দেখা যায় না। দারকাক খুব বড় বড় কাক হয়, তোমাদের আশেপাশে যে কাকগুলো দেখো সেগুলো নর্মাল কাক, দারকাক অনেক বড় বড় সাইজের হয়, তারা এখন আর নেচারে দেখা যায় না। এদেরকে কোনো না কোনোভাবে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। নেক্সট কোশ্চেন হলো বিপদগ্রস্ত প্রজাতি এবং অতি সংকটাপন্নভাবে বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো? বিপদগ্রস্ত প্রজাতি কারা? যে জীব প্রজাতিটি অদূর ভবিষ্যতে, মানে খুব কাছাকাছি সময়ের মধ্যেই হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, তাকে বিপদগ্রস্ত প্রজাতি বলছে। নামেই আছে বিপদগ্রস্ত, এ যখন তখন বিলুপ্ত হয়ে যেতে পারে, যেরকম স্পার্ম তিমি। অতি সংকটাপন্নভাবে বিপন্ন প্রজাতি, নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে যে প্রজাতিটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে, সেটার কোনো দিন ফিরে আসবে না, পুরোপুরি যাবে তো চলেই যাবে, সেই প্রজাতিকে অতি সংকটাপন্নভাবে বিপন্ন প্রজাতি বলা হয়। যেমন এশিয়ার চিতা। এশিয়ার চিতা খুব অদূর ভবিষ্যতে, মানে খুব তাড়াতাড়ি ভবিষ্যতের মধ্যেই এ পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন হলো বিলুপ্ত প্রায় বা বিপন্ন প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর নিকট ভবিষ্যতে বন্য পরিবেশ থেকে লুপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বিলুপ্ত প্রায় মানে এরা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণীর নিকট ভবিষ্যতে বন্য পরিবেশ থেকে লুপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল, তাদের বিপন্ন হওয়ার কারণ যদি সমান মাত্রায় বজায় থাকে, মানে যেই কারণগুলোর জন্য তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই কারণগুলো যদি এখনও চলতে থাকে এবং যাদের পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে, সেই ধরনের প্রাণীদের বিলুপ্ত প্রায় বা বিপন্ন প্রাণী বলে। যেমন নীলগিরি লেঙ্গুর। কি বললাম? নীলগিরি লেঙ্গুর। নেক্সট কোশ্চেন বলছে ভারতবর্ষের যে কোনো 4টি বিশেষ বিপন্ন প্রাণীর নাম লেখো। একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের সুন্দরবনের, আমাদের পশ্চিমবঙ্গের আন বান শান, সেও আজকে বিলুপ্ত হওয়ার পথে এসেছে। লায়ন টেলড ম্যাকাক, এটা একটা পাখি। এশিয়াটিক লায়ন, এটা সিংহ। এবং রেড পান্ডা, এই যে এটাকে অনেকে রাকুন বলা হয়। যদি কেউ তোমরা ছোটবেলায় ডোরেমন দেখে থাকো, ডোরেমনকে সবাই রাকুন রাকুন বলতো। রাকুন মানে রেড পান্ডা, এই ছোট্ট মতো এইটা। এরাও আজকে বিলুপ্ত হওয়ার এতে রয়েছে। এটা হচ্ছে লায়ন টেলড ম্যাকাক। সরি, লায়ন টেলড ম্যাকাক কোনো পাখি নয়, আমার ভুল হয়েছে, সরি, এক্সট্রিমলি সরি। লায়ন টেলড ম্যাকাক একটা বানরের মতো প্রজাতি। ম্যাকাক কথাটা কেন এসেছে? কারণ বাদরের যে বিজ্ঞানসম্মত নাম সেটাকে বলা হয় ম্যাকাকা মুলাটা। সেই ম্যাকাকার জন্য এখান থেকে লায়ন টেলড ম্যাকাক এসেছে। আর এর লেজটা সিংহের মতো দেখতে হয়। আর এখানে দেখো মুখের এখানেও সিংহের মতো কেশর রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে জীববৈচিত্র্যের সংরক্ষণ কতভাবে করা যায়? 2ভাবে, একটা প্রাকৃতিক পরিবেশে আর একটা কৃত্রিম পরিবেশে। প্রাকৃতিক পরিবেশে রেখে যদি সংরক্ষণ করা হয়, এটাকে আমরা ইনসিটু বলি। কি বলি এটাকে আমরা? ইনসিটু বলি। তোমার ঘরের মানে ঘরের মধ্যে রেখে করছে। আর কৃত্রিম পরিবেশে বা কৃত্রিম প্রচেষ্টার মাধ্যমে যদি সংরক্ষণ করা, এটাকে বলে এক্স-সিটু। ন্যাচারাল যে তোমার পজিশনটা, সেখান থেকে তোমাকে এক্সিট করে তোমাকে সংরক্ষণ করা হচ্ছে। এই প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণটা সংরক্ষিত অঞ্চল, দেখো
জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যেরকম করবেট কানহা, অভয়ারণ্য বা স্যাংচুয়ারি চাপড়ামারি সজনেখালি, বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন নীলগিরি। তোমাদের এরকম উদাহরণগুলোকে মনে রাখতে হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে করবেট কিসের উদাহরণ, তখন তোমাদের বলতে হবে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের। তোমাদেরকে বলে দিল সুন্দরবন কিসের উদাহরণ, তোমরা যদি বলে দাও জাতীয় উদ্যান তাহলে সেটা ভুল হয়ে যাবে, তোমাদেরকে বলতে হবে বায়োস্ফিয়ার রিজার্ভের। এবং এই তিনটে কিন্তু প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণের মধ্যে পড়ে, প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণের মধ্যে পড়ে, ইনসিটুর মধ্যে পড়ে। আর কৃত্রিম পরিবেশের মধ্যে পড়ে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন মানুষ তৈরি করেছে, সেখানে গাছপালা গজাচ্ছে, সব কিছু করাচ্ছে, সেটা মানুষ করেছে কৃত্রিমভাবে। চিড়িয়াখানা, এখানে প্রাণীদেরকে সংরক্ষণ করা হচ্ছে, মানুষ তৈরি করেছে। অ্যাকোয়ারিয়াম, আরবোরিয়া, গেম ফার্ম, সেগুলো মানুষ তৈরি করেছে। জিন সংরক্ষণ, বীজ ও জননকোষ সংরক্ষণ, কলা পোষণ, এইগুলো সবকটা এক্সিটুর মধ্যে পড়ছে। মানে তোমার যে ন্যাচারাল পজিশনটা, ন্যাচারাল তোমার যেখানে বাসস্থান, সেখান থেকে দূরে সরিয়ে অন্য কোথাও তোমাকে সংরক্ষণ করা হচ্ছে, সেটার কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন হলো ইনসিটু সংরক্ষণ কি, এর প্রকারভেদগুলি কি কি। ইনসিটু সংরক্ষণ হলো প্রাকৃতিক বাসস্থান বা পরিবেশের মধ্যে রেখে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখে যখন বিপন্ন জীবের সংরক্ষণ করা হয়, তখন সেই প্রকার সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে। যেমন অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভ। এই যে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য আর বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্লিয়ার হলো? এক্স সিটু সংরক্ষণ কাকে বলে, একটা উদাহরণ দাও। যেসব জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা যায় না, তাকে তার বাসস্থানে রাখলে সে অদূর ভবিষ্যতে মারা যাবে, সে অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে, তাদেরকে বাধ্য হয়ে আমাদের একটা কৃত্রিম জায়গা তৈরি করে তাদেরকে বাসস্থান দিতে হবে, তাদেরকে সংরক্ষণ করতে হবে। বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে ওই জীবেদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। এই ধরনের সংরক্ষণকে এক্স সিটু সংরক্ষণ বলে। উদাহরণ চিড়িয়াখানা। চিড়িয়াখানা একটা কমন এক্সাম্পল। আমরা চিড়িয়াখানা সবাই দেখেছি, সেখানে প্রাণীদেরকে যে রাখা হচ্ছে ইচ্ছা অনুসারে না, ওদেরকে বাধ্য, যে ওরা যদি ন্যাচারাল হ্যাবিটেটে থাকতো তাহলে তারা মারা যেত, তাদেরকে বাঁচানোর জন্য চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন হলো জাতীয় উদ্যান কাকে বলে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, নামেই আছে ন্যাশনাল, তাহলে এটা কিসের আন্ডারে থাকবে, স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অভয়ারণ্যের তুলনায় বড়, যে বনাঞ্চলে পশু হত্যা, গাছ কাটা, মাছ ধরা প্রভৃতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাকে জাতীয় উদ্যান বলে। এখানে শর্ত সাপেক্ষে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয় এবং এটি এক প্রকার ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা। ইনসিটুর মধ্যেই আমরা এটা পড়েছিলাম না, মনে পড়ছে? এর উদাহরণ কি? মধ্যপ্রদেশের কানহা। মধ্যপ্রদেশের কানহা মনে থাকবে। এবার বলছে তোমার জানা যে কোনো 4টি ন্যাশনাল পার্কের উদাহরণ দাও। করবেট আর কানহা তো আমরা আগেই পড়েছিলাম, আরও দুটো হচ্ছে কাজিরাঙা আর গরুমারা। তাহলে 4টে কি কি হলো? করবেট, কাজিরাঙা, কানহা এবং গরুমারা। তোমার জানা যে কোনো 2টি অভয়ারণ্য এবং 2টি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। 2টো অভয়ারণ্য চাপড়ামারি আর সজনেখালি, এটা আমরা এখানেও পড়ে নিয়েছিলাম না, চাপড়ামারি সজনেখালি। এবং 2টো বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন আর নীলগিরি, এখানে আমরা পড়েই নিয়েছিলাম সুন্দরবন আর নীলগিরি। রিপিট হয়ে গেল কোশ্চেনটা আমাদের। এবার বলছে টিকা লেখো বসুন্ধরা শিখর সম্মেলন 1992 সালের, কত সাল? 1992 সালের 3 থেকে 14 জুন ব্রাজিলের, জায়গার নাম মনে রাখতে হবে, রিও ডি জেনিরো। কি জায়গা? রিও ডি জেনিরোতে একটি পরিবেশ বিষয়ক সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন, আন্তর্জাতিক মানে যেটা অনেকগুলো দেশকে মিলিয়ে হয়, ইন্টারন্যাশনাল, যেটা অনুষ্ঠিত হয়, যেটি বসুন্ধরা শিখর সম্মেলন বা আর্থ সামিট নামে পরিচিত। এই ইংলিশ নামটাও মনে রাখতে হবে, আর্থ সামিট। এটা হচ্ছে আর্থ সামিট। এই সম্মেলনে মোট 178টি রাষ্ট্র যোগদান করে। কটা? 178টা। এবং পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার নিয়ন্ত্রণের জন্য 21 দফা
কর্মসূচি গ্রহণ করা হয়। একে এজেন্ডা 21 বলে। এজেন্ডা 21 মানে কি? 21 দফা। এজেন্ডা 21-এর মুখ্য বিষয়গুলি হলো স্থিতিশীল উন্নয়ন, বন সংরক্ষণ, বন বাঁচাতে হবে, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিশ্ব উষ্ণায়ন কমাতে হবে, জলসম্পদের সঠিক ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা প্রভৃতি। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন হলো শকুনদের কেমন দেখতে, এরা কতদিন বাঁচে? শকুন বড়সড় চেহারার পাখি, তবে দেখতে সুন্দর নয়, তোমাদের মতনই। দেহ কালচে খয়েরি রঙের, পালকে ঢাকা, গলা রোগা, লম্বা ও পালকহীন। শকুনের ছবি যদি চোখে চোখে মানে ইমাজিন করতে পারো, এমনি পয়েন্টগুলো নেমে যাবে। বিশ্রামের সময় পিছনের অংশের সাদা পালক দেখা যায়। ওড়ার সময় এদের দেহের নিচের অংশের সাদা পালক দেখা যায়। কোন সময় সাদা পালকগুলো দেখা যায়? এক হচ্ছে বিশ্রামের সময়, আর এক হচ্ছে ওড়ার সময়। শকুনের জীবনকাল, এরা অনেক দিন বাঁচে, প্রায় 30 বছর বাঁচে এরা। নেক্সট কোশ্চেন, শকুনকে কেন সাফাই কর্মী বলা হয়? ভাগাড়ে বা অন্য কোথাও মরা পশুর দেহ পেলে শকুনরা তার থেকে নিজের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করত এবং শহরের যাবতীয় আবর্জনা স্তূপ থেকে মৃত প্রাণীর শব খেয়ে সাফাই করত। শব মানে মৃতদেহ। এই কারণে শকুনকে সাফাই কর্মী বলা হয়। হিসাব মতো তো তোমার পরিবেশকে পরিষ্কার রাখছে, তাই না? তাই জন্য সাফাই কর্মী বলা হয়। নেক্সট কোশ্চেন হলো শকুনেরা কোথায় কিভাবে বাসা তৈরি করত? শকুনেরা অশ্বত্থ, বট, শিরীষ, তাল, তেঁতুল, শিমুল, পাকুড় মানে বড় বড় গাছ প্রভৃতি গাছের ডালের খাজে কাঠকুটো ডালপালা দিয়ে বেশ শক্তপোক্ত বাসা তৈরি করত। নেক্সট কোশ্চেন, শকুনরা কোন মাসে বাসা বাঁধে আর ডিম পাড়ে? একটা স্ত্রী শকুন কতগুলো ডিম পাড়ে? শকুনরা সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে, সময় মনে থাকবে, সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে বাসা বাঁধে এবং ওই সময়ের মধ্যে স্ত্রী শকুন ডিম পাড়ে। একটা স্ত্রী শকুন কেবল একটি মাত্র ডিম পাড়ে। নেক্সট কোশ্চেন হচ্ছে শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি? শকুন বিলুপ্ত হওয়ার কারণগুলি হলো আশ্রয়স্থলের বিনাশ। শকুন যে বড় বড় গাছগুলোতে থাকতো, সেই অশ্বত্থ, বট, শিরীষ, তাল, তেঁতুল, শিমুল, পাকুড় প্রভৃতি গাছের ডালে বাসা বাঁধে এবং সেই বাসায় ডিম পাড়ে, কিন্তু বর্তমানে জনবসতি স্থাপনের জন্য এবং বহুতল বাড়ি নির্মাণের জন্য ওইসব গাছ কেটে ফেলায় শকুন তাদের আশ্রয়স্থল হারাচ্ছে, ফলে তাদের বংশবিস্তার প্রণালীটা বাধা পাচ্ছে। রাসায়নিক বিষক্রিয়া, শকুন মূলত মৃত পশু পাখি খেয়ে বেঁচে থাকে। গবাদি পশুদের বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখ বলো, ব্যথা কমানোর জন্য এরা ডাইক্লোফেনাক নামক একটা ওষুধ দেয়। কাদেরকে দেয়? সেই গবাদি পশুগুলোকে দেয়। এবার ওই গবাদি পশুগুলো যখন মরে যাচ্ছে, সেই মৃত পশুর দেহে থেকেই যাচ্ছে সেটা। পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে ওই সকল পশুর মৃতদেহ যখন তারা খাচ্ছে, ওই ডাইক্লোফেনাকটা শকুনের শরীরে প্রবেশ করছে এবং শকুনের যে বৃক্ক মানে শকুনের যে কিডনি সেটাকে অকেজো করে দিচ্ছে। এর ফলে শকুনের প্রাণহানি ঘটছে। ক্লিয়ার হলো? খাদ্যাভাব, বর্তমানে গ্রামাঞ্চলে গবাদি পশু মারা গেলে তাদের ভাগাড়ে না ফেলে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়, ফলে পর্যাপ্ত খাদ্যের অভাবে শকুন প্রায়ই মারা যাচ্ছে, তার খাবারই পাচ্ছে না সে। নেক্সট কোশ্চেন হলো শকুন সংরক্ষণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? শকুন সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গবাদি পশুর বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখে ডাইক্লোফেনাক নামক একটি ব্যথা কমানোর ওষুধ ব্যবহার করা হতো। এই ওষুধটি মৃত গবাদি পশুর দেহে থেকেই যেত। শকুন ওই মৃতদেহ খেলে ডাইক্লোফেনাকের প্রভাবে শকুনের বৃক্ক নষ্ট হয়ে যেত। এটা তো আমরা আগেই আলোচনা করে নিলাম এতটা। তাই 2006 সালের, কত সাল? 2006 সালের মার্চ মাসে ভারত সরকার শকুন সংরক্ষণের অংশ হিসেবে ডাইক্লোফেনাককে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন স্থানে শকুন পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের দুটি গুরুত্বপূর্ণ শকুন পুনর্বাসন কেন্দ্রের নাম লেখো। মানে কোথায় শকুনদেরকে আবার পুনর্ভাবে বাসস্থান তৈরি করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে হরিয়ানার পিঞ্জোর, আর একটা পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজা ভাতখাওয়া। কি নাম? রাজা ভাতখাওয়া। নেক্সট কোয়েশ্চেন,
পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? এদের কোথায় কোথায় দেখা যায়? এরা কি খায়? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা বাগরোল। মেছো বিড়াল আর বাগরোল দুটো একই প্রাণী, একই নাম, দুটো আলাদা আলাদা। বাসস্থান পশ্চিমবঙ্গের খালবিল, ঝিল, বাদাবন, বাদাবন মানে সেই ম্যানগ্রোভ অরণ্য, জলাভূমি থেকে ঝোপ জঙ্গল বা ঘন জঙ্গল সব জায়গাতেই মেছো বিড়াল বা বাগরোলকে দেখা যায়। খাদ্যাভ্যাস কি? মেছো বিড়াল মূলত মাছ শিকার করলেও কাঁকড়া, শামুক, ইঁদুর বা পাখি খেয়েও পেট ভরিয়ে নেয়। মেছো বিড়াল বা বাগরোলের বৈশিষ্ট্য লেখো। এরা আকারে হুলো বিড়ালের দ্বিগুণ বা তারও বেশি হয়। এদের সারা শরীর অমসৃণ লোমে আবৃত থাকে। গায়ের রং মেটে ধূসর বা জলপাই রঙের সঙ্গে খয়েরি মেশানো। ধূসর রঙের গায়ে কালো লম্বা ছোপ থাকে। এদের মাথা থেকে ঘাড় পর্যন্ত 4 থেকে 6টা কালো ডোরা নেমে গেছে। এদের মোটা সোটা বেটে লেজ বরাবর পটির মতো কালো দাগ থাকে, মানে পুরো লেজ বরাবর একটা কালো দাগ নেমে এসেছে। এদের সামনের পায়ের আঙুলের মাঝখানে চামড়ার অনেকটা জোড়া থাকে। খালবিল, ঝিল, বাদাবনের জলাভূমি থেকে ঝোপ জঙ্গল বা ঘন জঙ্গল সর্বত্রই এদের দেখা যায়। এরা নিশাচর এবং সাঁতারে খুব দক্ষ। এরা মাছ, কাঁকড়া, শামুক, ইঁদুর, পাখি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন বলছে মেছো বিড়ালের অস্তিত্বের সংকট সম্পর্কে যা জানো লেখো। মেছো বিড়ালের অস্তিত্ব বর্তমানে খুবই সংকটময় অবস্থায় এসে দাঁড়িয়েছে। রাস্তাঘাট, আবাসন, প্রকল্প, কলকারখানা প্রভৃতি নির্মাণ করার উদ্দেশ্যে ঝোপ জঙ্গল, হোগলায় ভরা জলাভূমি কেটে পরিষ্কার করা হচ্ছে। ফলে মেছো বিড়াল বা বাঘরোলের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক খাবারের যোগান কমছে। খাদ্যের প্রয়োজনে হাঁস, মুরগি ধরার জন্য মেছো বিড়াল বসতি অঞ্চলে হাজির হলে মানুষের হাতে মারা পড়ছে। এদের বাসস্থান সুরক্ষিত না হলে এবং এদের হত্যা পুরোপুরি বন্ধ না হলে আগামী দিনে এই প্রাণীটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় জলজ প্রাণী কে? এই প্রাণীর সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা একটা স্যাংচুয়ারির নাম লেখো। ভারতের জাতীয় জলজ প্রাণী হলো গঙ্গার শুশুক। এই প্রাণীর সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা স্যাংচুয়ারি হলো বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি। গ্যাঞ্জেটিক মানে গঙ্গা আর ডলফিন মানে শুশুক। বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি, নামটা মনে থাকবে তো? নেক্সট কোশ্চেন বলছে শুশুকের স্বভাব সম্পর্কে যা জানো লেখো। শুশুকের স্বভাবগত বৈশিষ্ট্যগুলি হলো শুশুক এক ধরনের মিষ্টি জলের স্তন্যপায়ী প্রাণী। এরা গঙ্গায় থাকতো, এই জন্য গঙ্গার শুশুক বলা হয়। যারা প্রধানত গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী ও তার উপনদীতে বসবাস করে। এরা বর্ষায় ভরা নদীতে উজান বেয়ে ছোট ছোট উপনদীতে পৌঁছায়, মানে জল ছাপিয়ে উজান বেয়ে। আবার শুকনো মরশুমে নদীর মূল স্রোতে ফিরে আসে। এরা মাছ, চিংড়ি ও অন্যান্য জলজ অমেরুদণ্ডী প্রাণীদেরকে খেয়ে বেঁচে থাকে। এরা ইকোলোকেশন পদ্ধতির সাহায্যে নদীর তলার কাদামাটিতে লুকিয়ে থাকা জীবদেরকে শনাক্ত করে এবং শিকার করে। ইকোলোকেশন সম্বন্ধে তোমরা এই ভিডিওতেই নেক্সট কোশ্চেনটাই পাবে। এরা জলের ওপর ভেসে উঠে বাতাস থেকে শ্বাস নেয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে ইকোলোকেশন কি? শুশুক মানে ডলফিন, গঙ্গার শুশুক নিজের নাসা গহ্বরে নাক দিয়ে থাকা ডরসাল বার্সা, কি নাম? ডরসাল বার্সা কি নাম নামক যন্ত্রের সাহায্যে এক ধরনের শব্দ সৃষ্টি করে। সেই শব্দ সামনে কোনো কিছুতে বাধা পেয়ে ফিরে এলে শুশুক সেই প্রতিধ্বনি শুনে বুঝতে পারে কত দূরে কোন ধরনের জিনিস আছে। এই পদ্ধতিকে ইকোলোকেশন বলে। চামচিকা, বাদুড় প্রাণীরাও এই পদ্ধতিতেই চলাফেরা করে আর শিকার ধরে। মানে শুশুক তার নাক দিয়ে একটা রেডিয়েশনের মতো কিছু ছাড়ে। তার সামনে যদি কোনো একটা ছোট প্রাণী বা কিছু থাকে সেটাতে রিফ্লেক্ট হয়ে সেই আওয়াজটা তার নিজের কানে আসে। তো আওয়াজটা কিভাবে আসছে, কেমন, কতটা দূর থেকে আসছে সেগুলো বুঝতে পেরে যায়। তো তখন ভেবে নেয় যে এত দূরে শিকারটা রয়েছে এবং সে আমার থেকে হয় বড় নাকি ছোট, নাকি সে এইটা নাকি সে ওইটা, ও পুরো জিনিসটাকে আন্দাজ করে নেয়। এই পদ্ধতিটাকে বলা হয় ইকোলোকেশন। নেক্সট কোশ্চেন বলছে শুশুকের সংকট প্রসঙ্গে যা জানো লেখো।
শুশুকের অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন। নদী, বাঁধ ও অন্যান্য নানা কারণে নদীর জলের গভীরতা কমে যাচ্ছে। গঙ্গা নদীর মাঝে মাঝে বালির চর জেগে ওঠায় শুশুকের যাতায়াতের পথে বাধা সৃষ্টি হচ্ছে। এর ফলে বিভিন্ন শুশুক গোষ্ঠীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে ছোট ছোট পৃথক গোষ্ঠীতে ভাগ হয়ে যাওয়া শুশুকদের প্রজননগত সমস্যার সৃষ্টি হচ্ছে এবং তারা আর নতুন করে শুশুক তৈরি করতে পারছে না। গঙ্গা ও দূষণের ফলে নদীতে মাছের সংখ্যা কমে যাওয়ায় শুশুকরা উপযুক্ত পরিমাণ খাদ্যও পাচ্ছে না। এছাড়া মাছ ধরার জালে আটকে পড়েও বহু শুশুক মারা যাচ্ছে। ক্লিয়ার হলো? নেক্সট প্রশ্ন হচ্ছে, গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি? এর দুটি কাজ লেখো। গন্ডারের খড়গ কেরাটিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি। তোমার মাথার যে চুল এবং তোমার যে হাত পায়ের নখ, সেই নখগুলো এই কেরাটিন প্রোটিন দিয়েই তৈরি হয়। গন্ডারের খড়গের দুটি কাজ হলো, খড়গের সাহায্যে গন্ডার মাটি খুঁড়ে গাছের মূল বের করে খায়, আর প্রজনন ঋতুতে একটা পুরুষ গন্ডার অন্য পুরুষ গন্ডারের সঙ্গে খড়গর সাহায্যে মারামারি করে। যে মারামারিটাতে যেতে তার সাথে সেই ফিমেল যে গন্ডারটা থাকবে সে তার সাথে মিটিংটা করতে পারবে। ক্লিয়ার হলো? বলছে একশৃঙ্গ গন্ডারের স্বভাব সম্পর্কে কি জানো লেখো। একশৃঙ্গ গন্ডারের স্বভাবগত বৈশিষ্ট্যগুলি হলো, গন্ডার দুর্বল দৃষ্টিশক্তি এবং প্রবল ঘ্রাণ শক্তিযুক্ত। দুর্বল দৃষ্টিশক্তি, চোখে ভালো দেখতে পারে না কিন্তু হেভি শুকতে পারে। স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত একা একা থাকতে ভালোবাসে। এরা প্রধানত খুব ভোরে, সন্ধ্যায় এবং রাতের দিকে ঘুরে বেড়ায়। অধিক রোদের সময় এরা গাছের ছায়াতে বিশ্রাম নেয়। কুড়ে টাইপের। বেশিরভাগ সময় এরা জল কাদায় গড়াগড়ি দিয়ে সময় কাটিয়ে ফেলে। বাহ, কি ল্যাদ! কাদার আস্তরণ দেহকে ঠান্ডা রাখে, আর গন্ডারের চামড়ায় বাসা বাঁধা পরজীবী এবং পোকামাকড়রাও কাদার প্রলেপের নিচে চাপা পড়ে যায়। এরা একই জায়গায় মলত্যাগ করে, ফলে মলের একটা স্তূপ তৈরি করে ফেলে। মলের স্তূপ খুব উঁচু হলে এরা নতুন মল স্তূপ তৈরি করে। এরা পুরো জঙ্গলে শুধু পটি করে বেড়াচ্ছে আর পাহাড় তৈরি করছে পটি করে করে। এরা মূলত শাকাশী, মানে নিরামিষাশী, নিরামিষ খাবার খায়, রান্না করে না কিন্তু, কাঁচা কাঁচা। হ্যাঁ, কোনো কারণে বিরক্ত হলে পূর্ণাঙ্গ পুরুষ গন্ডার পিছন দিকে প্রায় 3-4 মিটার দূর পর্যন্ত মূত্রত্যাগ করে। মানে রেগে গেলে এরা খুব জোরে টয়লেট করে, মানে টয়লেটটা অনেক দূর গিয়ে পড়ে। এটা ওদের রেগে গেছে তো, রেগে গিয়ে ফোর্সে পুরো বার করছে টয়লেটটাকে। খাবার খোঁজার সময় মাটি খোঁড়ার জন্য এরা খড়গ ব্যবহার করে। এলাকা দখল বা প্রজননকালে অন্য পুরুষ গন্ডারের সঙ্গে মারামারির সময় গন্ডার খড়গ ও লম্বা কৃন্তক দাঁত ব্যবহার করে। ক্লিয়ার হলো? কৃন্তক মানে ক্যানাইন দাঁত। তোমারও দেখবে যেই দাঁতটা দিয়ে তোমরা মাংস ছেড়ো, দুখানা ছুচালো দাঁত দুটো, প্রথমে একদম যে তোমার মুখের যে একদম সামনের দিকে যে দুখানা দাঁত, সেটাকে বলা হয় ইনসাইজার, আর তার দুদিকেই দেখবে দুটো ছুচালো দাঁত আছে যেটা দিয়ে মাংস টাংস ছেড়ো, এটাকে কৃন্তক দাঁত বলা হয়। নেক্সট কোশ্চেন, ঘাস জমির বাস্তুতন্ত্রের একশৃঙ্গ গন্ডারের ভূমিকা কি বলে তোমার মনে হয়? ঘাস জমির বাস্তুতন্ত্রে একশৃঙ্গ গন্ডারের ভূমিকাগুলি হলো, গন্ডার যে সকল ঘাস জমিতে বসবাস করে সেখানে খাদ্যের সন্ধানে খড়গ দিয়ে মাটি খোঁড়ে। ফলে ওই ঘাস জমিতে উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম ঘটে এবং ঘাস জমির প্রাচুর্য আর প্রসার ঘটে। মানে ও নিজের খাবার খুঁজতে গিয়েই ইনডাইরেক্টলি নেচারের সুবিধা করে দিচ্ছে। ঠিক আছে? গন্ডার ঘাস জমিতে যে মল ত্যাগ করে তাতে এতই পুষ্টি উপাদান থাকে যে ওই মল থেকে মাটির উর্বরতা শক্তি বেড়ে যায়। ও আচ্ছা, ফলে ঘাস জাতীয় উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। গন্ডার যে সকল ফল খায় তার বীজগুলি মলের মাধ্যমে ত্যাগ করে। ফল খাওয়ার 3 থেকে 7 দিন পর ওই বীজ অঙ্কুরিত হয়। এভাবে গাছগুলি অনেক দূরে দূরে ছড়িয়ে পড়ে, কারণ এতে এক জায়গায় খায় আর এক জায়গায় গিয়ে পটি করে, আর যেখানে পটি করে সেখানেই পটি করে, সেখানে পাহাড় তৈরি করবে, তারপর আবার অন্য জায়গায় গিয়ে পটি করবে। কি ভালো ছেলে, কি ভালো গন্ডার। পাখিরা ওই মল মধ্যস্থ বীজগুলি খাদ্য হিসাবেও গ্রহণ করে, বাবা, এবং বহু দূরে মল ত্যাগ করে। তখন নতুন নতুন জায়গায় বীজ থেকে গাছ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোথাকার বীজ কোথায় চলে যাচ্ছে, কোথাকার গাছ কোথায় গিয়ে তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ কি? একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি হল, জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে বন কেটে বসতি স্থাপন, কৃষিভূমি সম্প্রসারণ এবং
বনজ সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে বনভূমির আয়তনটা হ্রাস পাচ্ছে। বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ায় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। গন্ডারের খড়গ এর একটা উত্তেজক গুণ আছে। এমন ভ্রান্ত ধারণার জন্য গন্ডার চোরা শিকারীদের লোভের শিকার হয়। চোরা শিকারীরা নির্বিচারে গন্ডার হত্যা করার ফলে এদের সংখ্যা কমে যাচ্ছে। একদিকে গন্ডারের বংশবৃদ্ধির হার অত্যন্ত কম, অন্যদিকে এদের নিধনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এদেরকে টিকে থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো আজকের জন্য আমাদের এতটুকুই থাকলো। এই টপিকটা থেকে, এই বিপন্ন প্রাণী সংরক্ষণের যে টপিকটা, এখান থেকে 2 বা 3 মার্কসের যেরকম ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে আমরা প্রায় সব ধরনেরই কোয়েশ্চেন আলোচনা করে নিয়েছি। 2 বা 3 নম্বরের প্রশ্ন এর বাইরে তোমাদের কিন্তু যাবে না। তোমরা মোটামুটি এতেই পুরোটাই কমন পেয়ে যাবে। তোমাদের কাজ হলো ভিডিওটাকে ভালোভাবে একদম মন দিয়ে দেখা এবং সেটাকে ভালোভাবে তৈরি করে নেওয়া এবং পরীক্ষায় গিয়ে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে চলে আসা, ব্যাস। আমরা এই টপিকেরই 1 মার্কের যে এমসিকিউ বা এসএকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো খুব একটা বেশি হবে না, অল্পই হবে। সেগুলো নিয়ে আমরা ঠিক এর পরের ভিডিওটাতেই আলোচনা করব। তো সেখান থেকেও তোমরা দেখতে পারবে যে এই বড় কোয়েশ্চেন যেগুলো আমরা পড়লাম এখান থেকেই ম্যাক্সিমামটাই ওখানে রিপিট হয়ে গেছে। তোমাদেরকে ওটাতে এফার্ট দিতে হবে না আলাদা করে যে এটা মুখস্থ করতে হবে ওটা মুখস্থ করতে হবে। তোমরা এই ভিডিওটাকে ভালোভাবে দেখে নিলে তোমাদের ওভারঅল এই টপিকটা খুবই ভালো রেডি হয়ে যাবে। তো নেক্সট টপিকটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই।